তো হ্যালো বন্ধুরা, ভাবুন একবার একটা রাজ্যের সবচেয়ে বড় সুপারস্টার সিঙ্গাপুরে একটা হাই প্রোফাইল ফেস্টিভ্যাল। Hi guys, my friends from Singapore. I'm coming to Singapore tomorrow on 17th of September. একটা ইয়ট ট্রিপ আর তারপর সব শেষ। কেন জ্বলছে আসাম? কেন জেলের বাইরে হাজার হাজার মানুষ পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড আসলে কে? জুবিনদার নিজের ম্যানেজার নাকি এর পিছনে রয়েছে আরো বড় এক রাজনৈতিক খেলা? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব জুবিনদার মৃত্যুর সেই অভিশপ্ত রাতের প্রতিটি সেকেন্ড। চলুন গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। জুবিনদার মৃত্যুর এক মাস পরেও আসামের পরিস্থিতি ভয়াবহ। 15 অক্টোবর আসামের বাক্সা জেলা জেলের বাইরে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। যখন এই ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া 5 জনকে সেখানে বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছিল, জেলের বাইরে জুবিনদার ভক্তদের ভিড় জমেছিল। ন্যায় বিচার এবং জুবিনদার নামে তারা 5 অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাচ্ছিল। ক্ষুব্ধ ভক্তরা পুলিশের গাড়িতে পাথর ছুঁড়ে জানালার কাচ ভেঙে দেওয়া হয়। পুলিশের 3টি গাড়ি এবং গুয়াহাটি ভিত্তিক একটি নিউজ চ্যানেলের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আসাম পুলিশকে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করতে হয়। ভিড় ছত্রভঙ্গ করতে রাবার বুলেট এবং টিয়ার গ্যাসের শেলও ব্যবহার করা হয়। এই ঘটনার পর জেলের আশেপাশের এলাকায় 144 দ্বারা নিষেধাজ্ঞা জারি করা হয়। বাক্সা জেলার ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভ, অগ্নিসংযোগ, লাঠিচার্জ এবং গুলিধর্ষণে অনেকে আহত হন। পুলিশ, ভক্ত, মিডিয়া এমনকি স্থানীয়রাও। জুবিনদার আকস্মিক মৃত্যু নিয়ে আসামে প্রচন্ড ক্ষোভ রয়েছে। সাধারণ মানুষ শোকস্তব্ধ এবং তারা এক প্রকারে মেনে নিয়েছে যে জুবিনদার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছিল এবং কোথাও না কোথাও তদন্তে বড়সড় গাফিলতি হয়েছে। এক মাস পরেও আজ তার ভক্তদের এই ক্ষোভ বুঝিয়ে দেয় যে জুবিনদা তার নিজের রাজ্যে কতটা জনপ্রিয় ছিলেন এবং প্রশাসন এই বিষয়টি ঠিকমতো সামলাতে পারেনি। তাই এক মাস পর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর আসাম এবং পুরো দেশ চাইছে। পরিস্থিতি কি ছিল? সমস্ত দিক কি স্বচ্ছভাবে জনসমক্ষে আনা হয়েছে? জুবিনদার মৃত্যু কেন এখন পুরো দস্তর রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে? এই মর্মান্তিক মৃত্যু থেকে কারা ফায়দা লুটার চেষ্টা করেছে? এক মাস পরেও এত ক্ষোভ, সেটা বোঝার জন্য জুবিনদার জীবন এবং তার বার্তা বোঝাটা জরুরি। এবং কেন এবার আসামে দীপাবলি হয়তো অতটা ধুমধাম করে পালন করা হয় না, কারণ রাজ্যের শেষ সাংস্কৃতিক আইকন আর আমাদের মধ্যে নেই। 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে 52 বছর বয়সে জুবিনদা মারা যান। জুবিনদা কালচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল পারফর্ম করতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। 17 সেপ্টেম্বর জুবিনদা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং লিখেছিলেন যে তিনি 20 তারিখে সেখানে পারফর্ম করবেন। কিন্তু তার একদিন আগে 19 তারিখে তার আকস্মিক মৃত্যুর খবর সামনে আসে। এখান থেকেই সমস্যার শুরু, কারণ প্রথমে কোনো স্পষ্টতা ছিল না, তাই জল্পনা শুরু হয়। প্রথমে কিছু রিপোর্ট বলে সাঁতার কাটার সময়, তারপর কিছু রিপোর্ট বলে স্কুবা ডাইভিং এর সময় শ্বাসকষ্ট। কিন্তু এটা পরিষ্কার ছিল যে 19 তারিখে জুবিনদা তার টিম মেম্বারদের সাথে সিঙ্গাপুরে সেন্ট জনস আইল্যান্ড ইয়ট ট্রিপে গিয়েছিলেন। কিন্তু উৎসবের আয়োজকরা দাবি করেন যে এই ইয়ট ট্রিপ সম্পর্কে তাদের আগে থেকে কিছু জানা ছিল না, যে তারা এই ইয়ট ট্রিপ সম্পর্কে জানতেন না, কারণ আয়োজকদের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর একের পর এক জুবিনদার ইয়টের আশেপাশে সাঁতার কাটার যাচাই না করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তে থাকে। একটা ভিডিওতে জুবিনদা লাইফ জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়, কিন্তু অন্য ভিডিওতে তার গায়ে লাইফ জ্যাকেট নেই। ভিডিও দেখে মনে হচ্ছে জুবিনদা শ্বাস নিতে কষ্ট পাচ্ছেন এবং রাফটের দিকে যাওয়ার চেষ্টা করছেন। এই ধরনের ভিডিও তার ভক্তদের বিশ্বাস করিয়ে দেয় যে তার মৃত্যুর আগে কিছু একটা গন্ডগোল ছিল। আসামের মানুষ সরকারের কাছে উত্তর চাইতে শুরু করে। জুবিনদার পরিবার, তার ভক্ত, সহশিল্পী এবং বিরোধীরা সঠিক তদন্তের দাবি জানান। 60টিরও বেশি এফআইআর দায়ের করা হয় এবং কেউ কেউ গুয়াহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলাও করেন। এই অভিযোগগুলোতে মানুষ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল এর আয়োজক শ্যামকানুর মহন্ত এবং জুবিনদার ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে অভিযুক্ত করে। কেউ কেউ তো এটাও ধরে নেন যে অভিযুক্তরা টাকার লোভে জুবিনদাকে ব্যবহার করছিল। জুবিনদার পরিবার দাবি করে যে সিঙ্গাপুরে ইভেন্টের পুরো টিমকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হোক, যাতে জুবিনদার জীবনের শেষ কয়েক ঘন্টার ঘটনা প্রবাহ তার সত্যটা বেরিয়ে আসে। জুবিনদার স্ত্রী গরিমা বলেন যে জুবিনদার সুরক্ষার বিষয়টি উপেক্ষা করা হয়েছে, যা সুইমিং ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল, এবং তিনি মনে করেন এতে চরম অবহেলা ছিল। এই সমস্ত অভিযোগের পর আসাম সিআইডি একটি সমন্বিত মামলা রুজু করে এবং আসাম সরকার 9 সদস্যের একটি বিশেষ সিআইডি তদন্তকারী দল এসআইটি গঠন করে। আসাম সরকার স্বাধীনভাবে বিষয়টি খতিয়ে দেখার জন্য গুয়াহাটি হাইকোর্টের একজন বর্তমান বিচারপতির নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় কমিশনও গঠন করে। এই মামলার এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সবাইকে বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। এদের মধ্যে রয়েছে জুবিনদার ব্র্যান্ডের সদস্যরাও, নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল এর আয়োজক এবং জুবিনদার ম্যানেজার, তার খুড়তুতু ভাই এবং সাসপেন্ড হওয়া পুলিশ অফিসার
এবং 2 জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পিএসও। জুবিনদার মৃত্যুর 10 থেকে 12 দিন পর এবং ব্যাপক চাপ ও ক্ষোভের মুখে 1 অক্টোবর আসাম পুলিশ উৎসবের আয়োজক শ্যামকানুর মহন্ত এবং জুবিনদার ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গ্রেফতার করে গুয়াহাটিতে নিয়ে আসে। সিঙ্গাপুরের ঘটনার পর তারা দুজনেই আসামে ফিরতে চাননি এবং আলাদা বিবৃতিতে তারা বলেন যে জনরোষের বয়ে তারা আসামে আসা এড়াচ্ছিলেন। এরপর আসাম সিআইডি তাদের 6 অক্টোবরের মধ্যে হাজিরা দেওয়ার সমন জারি করে। এটা নিয়েও অনেক বিতর্ক হয়, কারণ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ প্রশ্ন তুলেন যে সরকার কেন তাদের 6 অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছে। যদি তারা অভিযুক্ত হয় তাদের নিয়ে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী কি তাদের বাঁচানোর চেষ্টা করছেন, কারণ বিজেপির সাথে তাদের যোগাযোগ আছে। শ্যামকানুর মহন্ত হলেন ট্রেন্ড এমএমএস এর ডিরেক্টর, যে কোম্পানি সিঙ্গাপুর নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল আয়োজন করেছিল। তিনি এই কোম্পানির মাধ্যমে বেশ কয়েকটি সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছেন, যার মধ্যে গুয়াহাটিতে একটি বার্ষিক উৎসবও রয়েছে যা আসাম সরকার সমর্থন করে। এবং বাইরে যে ইভেন্টগুলো হয় যেমন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল, ট্রেন্ড এমএমএস ভারতীয় দূতাবাসের সাথে হাত মিলিয়ে সেগুলো আয়োজন করে। তাই বুঝতেই পারছেন সরকারের সাথে যোগাযোগ বেশ ঘনিষ্ঠ। শ্যামকানুর মহন্তের বড় ভাই জ্যোতি মহন্ত আসাম রাজ্য তথ্য কমিশনের প্রাক্তন ডিজিপি এবং প্রধান তথ্য কর্মকর্তা, এবং তার অন্য ভাই ননীগোপাল মহন্ত মুখ্যমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা এবং আদর্শ বিদ্যালয় সংগঠনের চেয়ারম্যান, যা আসাম শিক্ষা দপ্তরের অধীনে আসে। এখন আসাম সরকার তাদের সংগঠন থেকে দূরত্ব বজায় রাখছে এবং জানিয়েছে যে এই সংগঠনগুলো আসামে আর কোনো অনুষ্ঠান করবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই কোম্পানিগুলোকে কোনো সরকারি তহবিল, বিজ্ঞাপন বা স্পন্সরশিপ দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী আরো জানান যে আসাম সরকার অনুরোধ করছে আয়কর বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে শ্যামকানুর মহন্তের অ্যাকাউন্ট খতিয়ে দেখার জন্য। এবার অন্য অভিযুক্ত সিদ্ধার্থ শর্মা, তিনি 2014 সাল থেকে জুবিনদার ম্যানেজার ছিলেন এবং 2021 সালে রেজিস্টার্ড হওয়া জুবিন গার্গ মিউজিক এলএলপির কোড ডেজিগনেটেড পার্টনারও ছিলেন। তাই কোথাও না কোথাও একটা আর্থিক দিক উঠে আসছে। এই কারণে শোষণের প্রশ্নটা উঠছে। 2 অক্টোবর জিজ্ঞাসাবাদের পর ড্রামার শেখর জ্যোতিষ গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহন্তকেও গ্রেফতার করা হয়। গোস্বামী এবং মহন্ত সিঙ্গাপুরের রিয়ট ট্রিপে জুবিনদার সাথে ছিলেন, তাই শেষ মুহূর্তগুলো রিকনস্ট্রাক্ট বা পুনর্নির্মাণ করার জন্য পুলিশের কাছে তাদের জবানবন্দি খুবই গুরুত্বপূর্ণ। জিজ্ঞাসাবাদ এবং তদন্ত রিপোর্ট থেকে একটি অত্যন্ত চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে। শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন যে সিঙ্গাপুরে জুবিনদাকে বিষ দেওয়া হয়েছিল আর ফলে তার মৃত্যু হয়। পিটিআই এর হাতে আসা গ্রেফতারের বিস্তারিত কারণ বা রিমান্ড নোট অনুযায়ী এমনটাই জানা গেছে। তো বন্ধুরা, এই ছিল জুবিন গার্গ কেসের বর্তমান পরিস্থিতি। একদিকে সিআইডি তদন্ত, অন্যদিকে বিচার বিভাগীয় কমিশন, আর মাঝখানে লক্ষ লক্ষ ভক্তের কান্না আর ক্ষোভ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই আসল সত্যটা জানতে পারে। আর এইরকমই ইনডেপথ অ্যানালাইসিস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।